আমাদের রাজ্যে তৃতীয় দফা ভোট ছিল, তার মধ্যে মুর্শিদাবাদ, জঙ্গিপুর এই জেলার মালদার দুই কেন্দ্রে, উত্তর এবং দক্ষিণ। ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে। নির্বাচন কমিশন দেশের যে প্রতিশ্রুতি রেখেছিলেন, আমরা যে দাবি করেছিলাম যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, মুর্শিদাবাদের ইতিহাসে মেজর কোনো ঘটনা ছাড়া এরকম নির্বাচন নিজেই একটা উল্লেখের উপযুক্ত। আমাদের কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মীরা সবসময় গত 1-1.5 মাস ধরে এই প্রচারই করেছিলাম, আমরা শান্তির জন্য ভোট চাই, দেশে, রাজ্যে এবং এলাকায় শান্তিতে ভোট দিন, নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা করুক, যাতে শান্তি ফিরে আসে রাজ্যে, অশান্তির শক্তি দেশ এবং রাজ্য থেকে বিতাড়িত হয়। মানুষ তাতে সাড়া দিয়েছেন। এখনও পর্যন্ত যা খবর, মুর্শিদাবাদ কেন্দ্রে প্রায় 80% ভোট হবে, কারণ অনেকগুলো বুথে এখনও লোক লাইনে দাঁড়িয়ে আছে। দুপুরের গরমের জন্য কোথাও কোথাও ইভিএম মেশিন দেরি করতে শুরু করেছে, কোথাও কোথাও স্লো চলছিল ভোটিং প্রসেস, আর কোথাও কোথাও প্রথম দিকে বুথে যেতে গিয়ে বাধা পেয়েছে তৃণমূলের গুন্ডা, স্থানীয় পুলিশ সহযোগে, সর্বত্র নয়, কয়েকটি জায়গায়। সেখানে আমরা অভিযোগ করার পরে, কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পরে মানুষ তারপরে জেদের বসে সেখানে ভোট দিচ্ছেন। এমন অনেক জায়গা আছে যেখানে 12 বছর পরে, 7 বছর পরে মানুষ প্রথম ভোট দিচ্ছেন। নতুন ভোটার শুধু 18 বছর নয়, তার জন্য আমরা লড়াই করেছিলাম, অনেকে 25 বছর বয়স হয়ে প্রথম ভোট দিচ্ছেন, তাই ভোট দিতে দেওয়া হয়নি। বিগত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের অপদার্থতা, রাজ্য পুলিশের দলদাস বৃত্তি এবং মমতা ব্যানার্জির প্রত্যক্ষ ব্যবস্থাপনায় শুধু লুট হয়েছিল তা নয়, ভোট গণনা লুট হয়েছিল তা নয়, প্রাণ গিয়েছিল আসলে। আমরা এই জন্য বলেছিলাম যে নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক লড়াই, এবারে সেই নির্বাচনটা মতাদর্শগত লড়াই, এখানে কোনো খুনোখুনি রক্তারক্তির জায়গা নেই। লড়াইটা দেশের জন্য, লড়াইটা দেশ বাঁচানোর জন্য, লড়াইটা সংবিধান বাঁচানোর জন্য, লড়াইটা আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, লড়াইটা আমাদের হক এবং রুটি রুজি সেটাকে ফেরত পাওয়ার জন্য। সেখানে পাড়ায় মহল্লায় ছিচকে মস্তানি গুন্ডামি করে কোনো লাভ নেই। যা পঞ্চায়েত নির্বাচনে হয়েছে তা আমরা এখানে রিপিট করতে দেব না। মানুষ ভরসা পেয়েছেন। প্রথম দিকে যখন এসেছিলাম, একটা বড় অংশের মানুষ বলছিলেন ভোট দিতে পারবো তো, এখন আর সে প্রশ্ন তারা করেননি। তা সত্ত্বেও কয়েকটা জায়গায়, আমি আবার বলছি, কিছু উৎসাহী, কিছু লোকাল ফুটো মস্তান আর 2-3টি থানার কয়েকজন অফিসারের দৌলতে ভোটারকে আসার জায়গায় বাধা দিচ্ছিল। দমকলে 1-2 জায়গায়, করিমপুরে 1-2 জায়গায়, করিমপুর দিয়ে, রানীনগরে বেশ কয়েকটি জায়গায়, জলঙ্গিতে 1টি জায়গায়, মুর্শিদাবাদ কেন্দ্রে 2-3টি জায়গায়, হরিহরপাড়ায় 2-3টি জায়গায়, তখন ওরা পারেনি, সব লোকজনও নেই ওদের। তাহলে মানুষ জেদের বসে ভোট দিয়েছেন। কোথাও কোথাও আমাদের নিজে যেতে হয়েছে, কোথাও কোথাও আমাদের খবর দিতে হয়েছে। পুলিশের সামনে দাঁড়িয়ে লোচনপুরে মহিলারা অভিযোগ করছেন গলা টিপে ধরেছে, মলেস্ট করেছে। চৌরাস্তার মুখে তারা অভিষেক ব্যানার্জির ছবি টাঙিয়ে বসে আছে, চাটাই পেতে, ত্রিপল পেতে, আর কাউকে ভোট দিয়ে যেতে হবে। আপনি নিজেরা দেখেছেন। আর এই অভিযোগ যখন করা হচ্ছে, অপদার্থ পুলিশ অফিসার বলছে থানায় যান, একটা লিখিত অভিযোগ করুন, তারপর আমরা দেখব। আর আমরা বলছিলাম 200 মিটারের মধ্যে ওখানে কেন আছে, হিটলারি রাজত্ব চলছে কেন? আমাদের ওখানে যেতে হয়েছিল কারণ আমাদের পোলিং এজেন্টকে মেরে ধরে কলা বাগানে সে আত্মার অবস্থা পড়েছিল, রক্তাক্ত অবস্থায়।
অনেক সাংবাদিক আমাকে খবর দেন, আমরা কি তাকে উদ্ধার করি এবং ওই বুথে গিয়ে আবার বসাই। এখনও তারা কেউ কেউ বলছে কী করে বাড়ি ফিরবে দেখে নেব। বাড়ি তো ফিরবেই, কিন্তু ওখানে এই মস্তানি রাজত্ব আছে, যেহেতু পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে দিয়ে ওখানে ভোট লুট করানো হয়েছিল। আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম ওই পুলিশ অফিসারকে সরাতে হবে, কারণ যে নিজে ভোট লুট করেছে সেই লুটারদের বিরুদ্ধে কী করে, আর ওখানে যেহেতু শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট আছে। বাকিরা আপনারা দেখেছেন, আমাদেরকে যখন আমরা ইনসিস্ট করলাম, যখন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এলেন মিস্টার খান, তারপরে তার ইন্টারভেনশনে ওখান থেকে পুলিশ তাদেরকে সরালো। 200 মিটারের মধ্যে তারা ছিল। আমি একটা উদাহরণ দিলাম সেখানে ছিলাম বলে। বাকি অন্যত্র করিমপুরে আমি হ্যাটস অফ টু দ্য পিপল, মহিলা এবং ইয়াং ছেলেরা তাদেরকে যেতে দেবে না, কারণ বুথের পাশেই তৃণমূল নেতার বাড়ি, সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, এখানে সেরকম অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল গোডাউনে, আর সামনে কিছু ফ্যাসাড ছিল। কিন্তু লোকেরা জেদের বসে ওখানে মার খেয়েছে, লড়েছে, তারপর আমাদের লোকরা গিয়েছে, তারপর পুলিশকে বাধ্য করেছে, লোকাল পুলিশ করেনি, তারপর সেন্ট্রাল ফোর্স গিয়ে সেই ভিড়টাকে সরিয়েছে, তারপরে লোকেরা ভোট দিয়েছে, সেটা ভেঞ্জেন্স দিয়েছে। থানাপাড়া এলাকায় করিমপুরে, হরিয়ারপাড়াও একটা দুটো বুথে আমাদের পোলিং এজেন্টকে সরিয়ে দিয়েছে, কিন্তু এখানে সিস্টেম এমন ছিল যে সিসিটিভি মনিটর করা হচ্ছিল, সেই বুথগুলোকে ইলেকশন অথরিটি তারা মনিটর করেছে। অন্য পার্টির এজেন্টগুলো আছে, তো সিপিএম এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তারপরেও ভোট হয়েছে, মানুষ উচ্ছ্বাসে ভোট দিয়েছেন, ভালোবেসে ভোট দিয়েছেন, এবং বাম কংগ্রেস জোটকে স্বাগত জানিয়ে ভোট দিয়েছেন। আমরা তার জন্য তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভোটারদেরকে। এখন দাঁড়িয়ে আমরা চাই যাতে ঠিকমতো বাক্স সিল হয়, এবং যেখানে স্টোর ভরসা করেছেন সেই ভরসার স্থল হিসেবে আমাদের সেখানে পাহাড় ব্যবস্থা করতে হবে। সেখানে স্ট্রং রুম পর্যন্ত তারা পৌঁছে দেবেন, যখন পুলিশ দিয়ে যাবে আমাদের লোকরা পাহাড়ে থাকবে। এবার একটা নির্বাচনে আপনারা দেখেছেন আর নতুন ঘটনা ঘটেছে। আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভুয়ো ডিগ্রি আমরা দেখেছি, ভুয়ো ভ্যাকসিন দেখেছি, ভুয়ো সিবিআই অফিসার দেখেছি, ভুয়ো এমএলএ দেখেছি বিধানসভায়। ভুয়ো সূত্র সবসময় হচ্ছে ভুয়ো ভোটার, আমরা জানতাম। এবার আমরা ভুয়ো ইলেকশন পোলিং এজেন্ট দেখলাম। এই মোডাস অপারেন্ডি একটা পেপার বানিয়ে আমাদেরকে ইসিআইকে দিতে হবে, কারণ আগে তো হয়নি ইঞ্জিনিয়ার্স মেথড। আমাদের অপোজিশনের পোলিং এজেন্টকে ভয় দেখিয়েছে, বাধা দিয়েছে, তাড়িয়ে দিয়েছে আগের দিন রাত্রে থেকে, কোথাও কোথাও পুলিশকে নিয়ে, কোথাও কোথাও সরাসরি গুন্ডারা। আর সেই জায়গায় নকল এজেন্ট সেজে, নকল ফর্ম ফিল আপ করে, বা আমাদের পোলিং এজেন্টের ফর্মটাকে সকালে কেড়ে নিয়ে তাকে মারধর করে নিজে গিয়ে বসে গেছে মোহাম্মদ সেলিমের এজেন্ট। আর প্রিজাইডিং অফিসার বলছে আমরা তো জানি না, আমরা সই রেখেছি, মিলিয়ে নিয়েছি। কিন্তু যখন ব্যাংকে আমরা সই মেলাই, ছবি মেলাই, কেওয়াইসি দেখি, এরকম ইলেকশন এজেন্টের ক্ষেত্রে এবার থেকে করতে হবে। নাহলে যে চাকরির ক্ষেত্রে দেখেছেন যারা পরীক্ষা দিয়েছে, কে যোগ্য কে অযোগ্য, এখন তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে উপযুক্ত পোলিং এজেন্টকে, সেটা প্রিজাইডিং অফিসারকে এই টুল কিট দিতে হবে, যেখানে সে ভেরিফাই করতে পারে যে এটা আসলে ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেট অ্যাপয়েন্ট করেছে, এটা নকল নয়, ভুয়ো নয়। এরকম বেশ কয়েকজনকে আমরা ধরেছি। তারা হচ্ছে বেশিরভাগ লোক যেই বেরিয়েছে পালিয়ে গেছে, কারণ সেন্ট্রাল ফোর্স বলছে আমরা একটা বুথে থাকি, আমরা করবো না, আর পুলিশ আসছে না তাকে ধরতে। আর কোনো জায়গায় আমরা পুলিশকে বাধ্য করেছি, আমরা দেখবো পুলিশ তারপর কী করেছে, পুলিশের উপরে হ্যান্ড ওভার করে দিয়েছি। কোনো জায়গায় তো ওরা মব লিঞ্চ হতে পারতো, বাইরের মানুষের এত রাগ, কারণ তারা ভূতের ভেতরে তো দাপট দেখাচ্ছিল, কিন্তু আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছি, আর বাকিরা পগার পার পালিয়ে গেছে। কিন্তু এটা তার বার্তা গেছে, অন্যত্র যে সমস্ত জায়গায় নকল পোলিং এজেন্ট ছিল অ্যাডিশনাল হিসেবে, তারাও পালিয়েছে অনেক জায়গায়, যেখানে যেখানে বার্তা গিয়েছে। বাকিরা আপনারা দেখেছেন, আপনারা বলুন যদি কোনো প্রশ্ন থাকে। আমি ধন্যবাদ জানাবো সংবাদ মাধ্যমকেও, তারা একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছে। যেখানে কিছু ঘটনা ঘটছে সে সংবাদ আমাদের যেমন দিয়েছে, অকুস্থলে পৌঁছেছে সারাক্ষণ, এবং লাইভ কভারেজ করেছে বলে রাজ্যের এবং দেশের মানুষ জানতে পেরেছেন যে এখানে কিভাবে পুলিশকে সঙ্গে নিয়ে, দলদাস পুলিশকে একটা অংশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের মস্তানি কীভাবে হয়।
আমি ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকে, কর্মীকে, যে তারা এবারে শান্তিতে ভোট চেয়েছিলেন বলেই অনেকেই সেরকম পঞ্চায়েতের সময় যেরকম সক্রিয় ভূমিকা পালন করেন সেরকম সক্রিয় ভূমিকা পালন করেননি, তাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে অনেক সুবিধা হয়েছে। বিজেপি এ ব্যাপারে মুখ না খোলাই ভালো। মমতা ব্যানার্জি এই শিক্ষক নিয়োগের দুর্নীতি শিখেছেন আরএসএস এর বিজেপির পাঠশালায়। আমাদের দেশে সবচেয়ে বড় শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে ব্যাপম কেলেঙ্কারি মধ্যপ্রদেশে শিবরাজ চৌহানের আমলে। সিবিআই তদন্ত হয়েছে, 100 জন তদন্তকারী অফিসার, অভিযোগকারী, সাক্ষী, সাংবাদিক খুন হয়েছে। তারপরে সিবিআই কোনো তদন্ত কমপ্লিট করেনি। ওটাকে বলে ব্যাপক, আর এটাকে বলে ব্যাপক। সুপ্রিম কোর্ট বলেছে এই যে ওএমআর শিট এইভাবে জালিয়াতি হলো, এক সংস্থাকে দেওয়া হচ্ছে, সে আবার আরেক সংস্থাকে দিচ্ছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা, রাজ্য সরকার কি জবাব দেবে? ওসব ডায়লগ দিয়ে কি লাভ? দোষীকে শাস্তি দেওয়ার কথা বলতে হবে, পরিষ্কার কথা। যখন বলছে ছিনিমিনি খেলেছে আর তারপর তুমি তাকে অ্যালাউ করো, যদি কেন সবচেয়ে দামি লয়ারকে দিয়ে রায় কেনা হবে? রায়টা কেন হবে না অন্যায়ের বিরুদ্ধে? এত সব রায় দিচ্ছে, সাধারণত আমরা আদালত সম্পর্কে কিছু বলি না। একটাই যুক্তি আছে, নির্বাচন চলাকালীন যদি গোটা ক্যাবিনেট জেলে চলে যায় তাহলে রাজ্যে একটা অচলাবস্থা দেখা দেবে। তাহলে আমরা আশা করছি নির্বাচনের পরে যাতে জেলে যায় গোটা ক্যাবিনেট, এই রায়টা বেরোক। ধন্যবাদ। যেহেতু যাওয়া সম্ভব নয়, যতগুলো বুথে আমরা গিয়েছি তার 60% বুথে আমরা ধরেছি। এসএসসি পরে করো, ভোট সংক্রান্ত আগে করো না। আপনি তো মুর্শিদাবাদের প্রায় সিংহভাগ এলাকার পদক্ষেপ করেছে সকাল থেকে, প্রত্যেকটা বুথে কি আপনারা এজেন্ট বসাতে পেরেছেন? অলমোস্ট। আমি বললাম এরকম আঙুলে গোনা যায় এরকম কয়েকটি আসনে আমাদের রাতের বেলা তাকে ভয় দেখিয়েছে বা সকালে ঢুকতে দেয়নি, অনেক কসরত করে একটা ঢোকানো হয়েছে, আর অনেকে হয়েছে 9টা পর্যন্ত যখন ঢুকতে পারেনি তখন আর ঢোকার দেখায়নি। এটা হাতের আঙুলে গোনা। তো তৃণমূল কংগ্রেস অনেক বুথে পোলিং দিতেই পারে, একমাত্র সর্বোচ্চ পর্যায়ে পোলিং এজেন্ট সিপিএম এবং কংগ্রেসের ছিল। আমাদেরকে মনে হচ্ছে আমি কোনো মেজাজ হারাই না, আমি রাজনীতি করতে এসেছি, আমি বোর হই না, আমি রেগে যাই না। নির্বাচনটা একটা লড়াই, রাজনৈতিক লড়াই, আদর্শগত লড়াই, কিন্তু এখানে কেউ কেউ মনে করে নির্বাচনটা মানে হচ্ছে লাঠি, গুলি, বোমা, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে। তো সেইখানে বার্তাটা দেওয়ার দরকার ছিল। সে আমি একটা বুথে যাব, আমার গাড়ির সামনে আটকে দিচ্ছে যে ক্যান্ডিডেট ঢুকতে পারে না। আমি কোনো খারাপ কথা বেরিয়ে যেত মুখ থেকে আমার, কিন্তু আমি রাখি না বলে। তো এটা মমতা ব্যানার্জি, অভিষেক এত সব বক্তৃতা করছে, এটুকু শেখাতে পারে না নির্বাচনী আইন কি? হাউমাউকে চিৎকার করছে যে ক্যান্ডিডেট ঢুকছে কেন? সে মস্তান ঢুকতে পারে, নকল পোলিং এজেন্ট ঢুকতে পারে। একসঙ্গে 4টে বুথে আমি অন্তত দেখেছি 2 জন পোলিং এজেন্ট একসঙ্গে জোর করে টায়ারের বসে আছে, রিলিভের শুদ্ধ, তাদেরকে অ্যারেস্ট করার কথা, কিন্তু সমস্যা সটকে পালিয়ে গেল। আর পূজারী বাবু বলে ও একজন চা খেতে গেছে, আরেকজন আছে রিরানে, 2 জন বসে আছে বেঞ্চে। এমন জায়গায় দেখেছি বেঞ্চে দিয়েছে 3 জনের জন্য, 4র্থ জন পোলিং এজেন্ট যাতে বসতে না পারে। তারা ধরে নিয়েছিল যে সিপিএম কংগ্রেসের পোলিং এজেন্ট থাকবে না। তৃণমূলের এক কর্মী তো আপনার মোহনপুরে, ও অভিযোগ করেছিল আপনাকে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন রাস্তার সাইডে। हमसे जो टकराएगा चूर चूर हो जाएगा। আগেও সবসময় ঝামেলা গন্ডগোল এরকম ছবি উঠে আসে, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা সবসময় এরকম ঘটনা ঘটে, কিন্তু এবার একদম অন্যরকম ছবি মুর্শিদাবাদ দেখা। কিভাবে দাঙ্গা প্রসঙ্গে জ্যোতি বসু বলতেন যে প্রশাসন না চায় তাহলে দাঙ্গা হয় না। তাহলে কেন্দ্রীয় ইলেকশন কমিশন, ইসিআই, কেন্দ্রীয় বাহিনী এবং এই নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, সিও, আরও তাছাড়া তার ডাউন দ্য লাইন, তারা চাননি।
এদের মধ্যে অনেকেই যখন রাজ্য ইলেকশন কমিশনকে চেয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচনে ব্যাপক মারদাঙ্গা হয়েছে, এটা আরেকবার রিনফোর্স হলো। 2, এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য, ভবিষ্যতের জন্য আরও খারাপ। কেন সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হলো? রাজ্য পুলিশকে আমরা পুষি, টাকা দিই, মাইনে দিই, থানা আছে, কিন্তু ভোট করতে হলে তাদের উপর মানুষের বিশ্বাস নেই। খুন হলে লোকে বলছে কেন্দ্রীয় তদন্তকারীকে তদন্ত করতে হবে। তার মানে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি এবং তার তাবেদার পুলিশ অফিসার্স, তারা এই জায়গায় পুলিশ ফোর্সকে নিয়ে গেছে, রাজ্যের মানুষের তার উপর ভরসা নেই। আজকের নির্বাচনে আরেকবার এস্টাবলিশড হয়ে গেল, যদি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয় ঠিকমতো, আর নির্বাচন কমিশন যদি সতর্ক ভূমিকা পালন করে, তাহলে অশান্তি হয় না, অশান্তি এড়ানো যায়। আমি একটা কথা বলছিলাম, আজকে আমরা অন্যরকম মর্মচ্ছিল লিখেছি। তার মূল দাবি ছিল হচ্ছে যে ক্যাবিনেটের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, মানে ক্যাবিনেটকে গ্রেফতার করতে পারে ইত্যাদি ইত্যাদি, সেটার জন্য স্থগিতাদেশ, সে স্থগিতাদেশ তারা পেয়েছে। কিন্তু এই মানে যাদের চাকরি গেল, তারা যেন চাকরি ফেরত পায়, এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফে সেই অর্থে কোনো সওয়াল ছিল না। রাজ্য সরকারের নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত, অপরাধীদের বাঁচাতে ব্যস্ত, অপরাধকে বাড়াতে ব্যস্ত। শিক্ষক নিয়োগ হলো কি হলো না, চাকরি থাকলো কি চাকরি গেল না, তাতে বই গেছে। এটা তো স্পষ্ট উচিত। অনেক এই শিক্ষক এবং চাকরি প্রার্থীদের মধ্যে অনেক ঝোল জাল দিয়ে অনেক ভুলভাল বোঝানো হয়, কিন্তু রাজ্য সরকার নিজে স্বস্তি পেতে চাইছে, অথচ এই 26,000 শিক্ষককে স্বস্তি দিতে রাজি নয়। আমরা বলেছি যারা মানুষের স্বস্তি কেড়ে নিয়েছে, আমরা তাদেরকে স্বস্তি থাকতে দেবো না। সেই জন্য তো লড়াই হচ্ছে, বাইরে এবং আইনের লড়াই। মমতা এই প্রথমবার বললেন যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী, এর আগে নরেন্দ্র মোদী বলেছিলেন। মানে এই যোগ্য প্রার্থী শব্দটা মুখ্যমন্ত্রী প্রথম উচ্চারণ করলেন। তার মানে যদি যতক্ষণ না বিজেপি বলছে ততক্ষণ মমতা বলেন না। আর এরা তো লড়াই করছে, আন্দোলন করছে, ধর্ণা করে দিচ্ছে, দীর্ঘদিন ধরে যোগ্য অযোগ্য বলেছে। আর নরেন্দ্র মোদী এখন কেন বললেন? তুই প্রশ্নের মধ্যে বললে মমতা বলেছেন কারণ মোদী বলেছে। কিন্তু গত 8 বছর ধরে এই চাকরি প্রার্থীরা ধর্নায় যারা বসে আছে, তারা প্রথমে ধর্না বসেনি। তারা কেন্দ্রমন্ত্রী, কেন্দ্রীয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার, কেন্দ্রের এমপি, বিজেপির নেতাদেরকে চিঠির পর চিঠি দিয়েছে, তার সব কপি আমাদের দিয়েছে। কিন্তু পার্লামেন্টে না এখানকার এমপিরা তুলেছেন, না কেন্দ্রীয় সরকার, না শিক্ষা দপ্তর কোনো তদন্ত করেছে। যখন আমরা লড়াইতে অংশগ্রহণ করলাম, আমাদের আইনজীবীরা যখন কোর্টে গেলেন, তারপরে চাকরি প্রার্থীরা যখন কোর্টে গেল, কোর্ট নির্দেশ দিল তদন্ত হোক। তখন টাকা পয়সা বেরোলো পার্থ চ্যাটার্জি থেকে, এইসব কুন্তল টুন্তলগুলোর কাছ থেকে। তখন কাকুর নাম আসলো না, তখন তো কাকুই ছিল কালীঘাটে। তা তখন প্রধানমন্ত্রী কেন বললেন না? সব ব্যাপারে বলেন, এটা কি নির্বাচনী প্রচার? তাহলে মমতা বলবেন না যতক্ষণ না বিজেপি বলছে, বিজেপি বলবে না যতক্ষণ না ভোট আছে। তাহলে মানুষকে বামপন্থার দিকে এগোতে হবে। সব চাকরি বহাল থাকলো, আর সেখানে সব বহাল থাকলো, কারণ যোগ্য অযোগ্য আলাদা করে বাছাই করা হয়নি। এটা হচ্ছে কি 16 জুলাই পরবর্তী শুনানি আছে, অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে এবং সিবিআই তদন্ত ইউনিয়ন সংসদে দেওয়া হয়েছে। মূল নির্দেশ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে আপাতত বহাল থাকলো, আবার টেস্ট করা যাবে না, গুরুত্ব মানে খুব কঠোর সিদ্ধান্ত নেওয়া যাবে না, কিন্তু সিবিআই তদন্ত চলবে। এই ছেলে মেয়েদের যে চাকরি নিয়ে এবং জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, জীবিকা নিয়ে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে, স্কুল শিক্ষাকে তুলে দেওয়ার জন্য, আমরা প্রথম থেকে বলেছি এটা কত বড় মানসিক যন্ত্রণা বলতো অভিভাবকদের, ছাত্রদের এবং সে শিক্ষকদের। এই বাজারে চাকরি নেই, সেখানে যদি এতগুলো চাকরি যায় বলে আমরা তখনই বলেছিলাম, আমি নিজের স্টেটমেন্ট দিয়ে বলেছিলাম যে চাকরি এত সহজে যেতে পারে না। কারণ সরকার তো নিয়োগ করেছে, সরকার তো একটা, সে অন্যায় করছে, কিন্তু সরকার তো একটা ইলেকটেড গভর্নমেন্ট, তার সভরেন পাওয়ার আছে। এবার পদ্ধতিগত ভুল করেছে, তার জন্য যারা দোষী তাকে ব্যবস্থা নিতে হবে, সেখানে স্থগিতাদেশ দিয়েছে। যারা জেনে বুঝে বিষ পান করেছে বা করিয়েছে, আর এদেরকে এই জন্যই বলেছিলাম যে ঘাবড়াতে হবে না যারা যোগ্য, কারণ নাহলে হতাশা তৈরি হয়। তার থেকে অনেকে আত্মহননের পথ ইতিমধ্যে নিয়েছে। সেজন্য আমরা বলেছি যে আমরা শেষ, আমাদের শিক্ষক সংগঠন বলেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, যারা যোগ্য উপযুক্ত তাদের
যারা পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়েছে তাদের শিক্ষকতায় পদ যাতে না হারায় সেই জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব। কিন্তু যারা টাকা খেয়েছে আর যারা পেছন থেকে কোনো পরীক্ষা দেয়নি, কোনো ফর্ম ফিল আপ করেনি, কোনো মেরিট লিস্টে নাম নেই, অথচ অ্যাপয়েন্টমেন্টের SMS পেয়ে গেছে, তাদেরকে বলতে হবে কাদেরকে টাকা দিয়েছে, আমরা তাদের থেকে টাকা আদায় করব, তারা আদায় করুক, আর তারপরে আমরা বলবো যে কীভাবে এদের কোন পথ দেওয়া যেতে পারে। এরা অযোগ্য মানে কি, হয়তো পরীক্ষা পাস করতে পারেনি বা পরীক্ষা দেয়নি, তাকে তো এরকম অযোগ্য বলা যাবে না। অযোগ্য বলেছেন, যারা পরীক্ষা ফেল করে তারা অযোগ্য হয়ে যায় তা নয়, তাদের আরও অনেক পদ্ধতি আছে তাদেরকে কীভাবে যোগ্য শিক্ষক হিসেবে গড়ে তোলা যায়। মুখ্যমন্ত্রী ভীষণ খুশি, টুইট করেছেন, এটা রাজ্য সরকারের বড় জয়, সুপ্রিম কোর্টকে তিনি ধন্যবাদ জানান। যেহেতু অ্যারেস্ট থেকে তিনি বেঁচে গেছেন, তার ক্যাবিনেট বেঁচে গেছে বলে তিনি মোহন ভাগবতকে এবং মোদীকেও ফুল পাঠিয়েছেন বা মিষ্টি পাঠিয়েছেন বা পাঞ্জাবি পাঠিয়েছেন, তুই দেখে নাও, ধন্যবাদ জানি। কিন্তু একই সঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে যদি দেশের ওপর দায়িত্ব নাই থাকে, সরকারি সংস্থার উপর যদি মানুষ আস্থা হারায় তাহলে তো সেটা ভয়ঙ্কর, সরকারি চাকরি তারা পাবে কি করে? সুপ্রিম কোর্টের বক্তব্য। তাহলে মানুষ পুলিশের উপর আস্থা হারাবে, মানুষ শিক্ষা দপ্তরের উপর আস্থা হারাবে, মানুষ পাবলিক সার্ভিস কমিশন যেটা কনস্টিটিউশনাল, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, তার উপর আস্থা হারাবে। মমতা ব্যানার্জি জোর করে স্কুল কমিটিগুলো তৈরি করেছেন, কলেজ কমিটিগুলো তৈরি করেছেন, নির্বাচন করেননি, হায়ার সেকেন্ডারি কাউন্সিল, মধ্যশিক্ষা পর্ষদ, মাদ্রাসা বোর্ড, এগুলো ইলেকশন করাননি, আগে সব ইলেকটেড বডি ছিল আইন অনুযায়ী, আইন ভেঙে। তাহলে মানুষের আস্থা তো হারানো হচ্ছে ডেলিবারেটলি প্ল্যানিং করে। এটা তো একটা সিস্টেম। ম্যানেজিং কমিটিকে দখল করেছেন, স্কুল সার্ভিস কমিশন নিজের লোককে নিয়োগ করেছেন, শিক্ষামন্ত্রী নিজে পছন্দ মতো দিয়েছেন, তারপরে চাকরি বিক্রি করেছেন, নিলাম করেছেন। তাহলে যদি ইলেকশন ম্যানেজিং করে থাকতো সেখানে তো এই লিস্টটা আটকাতো। আগে সুকান্ত মজুমদার বলছেন, দাবি করেছেন যে বিজেপির কারণে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। আমরা একটু এক নম্বর হচ্ছে যে আজকে SSC বলেছে যে 19,000 জন যোগ্যভাবে সব নিয়োগ মেনে চাকরি পেয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে এতদিন বললেন না? প্রথম দিন যেদিন রায় বেরিয়েছিল সেদিন থেকে আমাদের পার্টি, আমাদের ছাত্র যুব সংগঠন এবং শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু নিয়োগ পদ্ধতির জন্য কর্মপ্রার্থীরা, যোগ্য প্রার্থীরা যে লড়াই লড়ছিলেন তা আমরা সবাই একযোগে বলেছিলাম যে একযোগে সবাইকে দোষী সাব্যস্ত করা যায় না। মুখ্যমন্ত্রী, রাজ্য ক্যাবিনেট, তার ভাইপো এবং যারা টাকা চুরি করেছে তার মধ্যে অনেক MLA MP আছে, আপনাদের মুর্শিদাবাদেরও আছে, যারা মোবাইল চুরিয়েছিল, তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। যারা পরীক্ষা কন্ডাক্ট করেছিল, যাদের দায়িত্ব ছিল পরীক্ষা সঠিকভাবে নেওয়া, যারা ইন্টারভিউ বোর্ডে ছিল, যারা স্পেশাল কমিটি মমতা নিজে করে দিয়েছিলেন, তাদের। একটা শিক্ষামন্ত্রী জেলে গেছে, অন্য শিক্ষামন্ত্রী রোজ বুগলি দিচ্ছে, এদের সবার শাস্তি দেওয়া উচিত। যোগ্য চাকরি প্রার্থীদের নয়, শিক্ষকদের নয়, এটা আমাদের। কিন্তু কে যোগ্য কে অযোগ্য এটা বাঁচবে কে? পরীক্ষা কেন হয় বলতো? পরীক্ষা শব্দটার মানে কি? পরীক্ষা মানে কি? হ্যাঁ, তো পরীক্ষা নেওয়া হয় যে যোগ্যতা কার আছে কার নেই। তাহলে এমন একটা অযোগ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা যোগ্যতা নিতে পরীক্ষা নিল কিন্তু কোনো রেকর্ডস নেই, কে যোগ্য অযোগ্য সবটাকে মিশিয়ে দিয়েছিল। যখন গম পেশাই করা হয়, গমের সঙ্গে যদি কাঁকড় থাকে, পোকা থাকে, যে আগে বাছার না হয় তাহলে সবটা একসঙ্গে পেশে যাবে। যখন তুমি রুটি খাবে, কিরকির করবে, তখন তুমি কঠিন কাজ পাথর এবং আটা আলাদা করে বার করা। তাহলে এটা এখন দায়িত্ব সুপ্রিম কোর্ট কেন চাকরি প্রার্থীদের উপরে দেবে? যারা পরীক্ষার দায়িত্ব নিয়েছিল, কোটি কোটি টাকা নয়ছয় করেছে, তাদের তো একটা দায়িত্ব। যে এজেন্সিগুলোকে নিয়োগ করা হয়েছিল, ফেক এজেন্সি, যে মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা লিস্টটাকে বানচাল করেছে, সেখানে দাঁড়িয়ে এখন এই আমরা সবসময় বলেছি সুষ্ঠু অবাধ নিয়োগ হোক এবং সেখানে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত নিয়োগ হোক। শূন্যপদ পূরণ করতে হবে, আর অনেক শূন্যপদ পড়ে আছে। গত কয়েক বছর এই ঝামেলার জন্য নতুন চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতেই পারে, তারা অপেক্ষা করছে। বাড়ি বাড়ি গেছি, MA BEd করে সব বসে আছে, MSc MEd করে বসে আছে। তাই তাদেরকে সুযোগ দিতে হবে। কিন্তু এদের মধ্যে যদি না দ্রুততা নিষ্পত্তি হয় তাহলে গরমের ছুটির পরে অধিকাংশ স্কুলে তালা পড়ে যাবে, যেটা মোদী এবং মমতা সরকার চাইছে। সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করতে চাইছে।
আর এখানে তৃণমূলের লোকেরা মনে করছে ওগুলো রিয়েল এস্টেট হবে, জমি বাড়ি। আমরা মনে করি এই যোগ্য এবং অযোগ্যতা যারা অন্যায় করেছে, মিশিয়ে দিয়েছে, ডিস্ট্রয় করেছে এভিডেন্স, তাদেরকে জেল দিতে হবে। কোর্টের অর্ডার ছিল, ওরা স্টে নিয়েছে, কাস্টাডিতে নিয়ে করতে হবে। লালু যাদবকে যে ধারায় ধরা হয়েছিল সে সব ধারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লাগে। কারণ তিনি মুখ্যমন্ত্রী যখন হয়েছেন, ক্যাবিনেটকে যখন লিড করেছেন, তখন ওথ নিয়েছেন যে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী চলবে। সেখানে তিনি আইন ভেঙেছেন। তার হিন্দিতে বলেন নিগরানি, পর্যবেক্ষণে হবে সব। তিনি নিজে বলেছেন এগুলোকে ডিস্ট্রয় করতে। তিনি ক্যাবিনেটের সিদ্ধান্ত করে তিনি এক্সট্রা, যখন ঝামেলা হয়েছে, এক্সট্রা পথ তৈরি করেছেন। তাহলে এগুলো তো তার ইনভলভমেন্ট আছে, এবং টাকা পয়সার লেনদেনে কাকুর স্বর আছে। এটা বলতে বলতে আমার গলার স্বর খারাপ হয়ে যাচ্ছে। আজকে